গত 5টি ক্লাসে অনুপাত ও সমানুপাতের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি। গত ক্লাসে সুবিদ্যা স্যারের বই থেকে 1 থেকে 16 নম্বর পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা বাকি প্রবলেমগুলি সলভ করা শিখে নেব, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরও ভালো কাজ করতে। তাই লাইক করতে একদম ভুলবে না, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, 3টি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা 3টির যোগফল কত? তোমরা সকলেই পারবে, এই টাইপের কোশ্চেন করেছি, তাই না? 3টি সংখ্যার অনুপাত বলেছে 5:7:12, তাই তো? তারপরে কি বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কত হবে? 17, তাই না? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত অধিক? 10 অধিক। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে? 17। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত অধিক? 10 অধিক, তাই না? অনুপাত থেকে 10 অধিক, ঠিক আছে? প্রশ্নতে কত বলেছে? 50 অধিক। তাহলে 10 ইউনিটের ভ্যালু হলো 50, রাইট? 10 ইউনিটের ভ্যালু হলো 50। 10-এর কত গুণ? 10-এর 5 গুণ। কি বের করতে বলেছে? সংখ্যা 3টির যোগফল কত? অনুপাত থেকে যোগফল বের করো। 5 + 7 12, 12 + 12 24। তাহলে 24 ইউনিটের ভ্যালু বের করতে হবে। জাস্ট 5 দ্বারা গুণ করো, কত হবে? 120, ঠিক আছে? এটা তোমরা সকলেই পারতে, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2টি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির অনুপাত হলো 5:4। বর্গ এবং গুণফলের কথা বলা হচ্ছে, তাহলে সংখ্যাগুলো আমরা ধরে নেব, অনুপাত থেকে কাজ করব না, ঠিক আছে? কি ধরবো? একটি সংখ্যা 5x, অপরটি 4x। তারপরে কি বলেছে দেখো, বলেছে তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। বর্গের সমষ্টি কত হবে দেখো, এটার বর্গ কত হবে? 25x²। এটার বর্গ কত হবে? 16x², ঠিক আছে? তাহলে বর্গের সমষ্টি কত হচ্ছে? বর্গের সমষ্টি কত হচ্ছে বলো? 41x², ঠিক আছে? কি বলেছে? বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফলের গুণফল কত হচ্ছে? গুণফল কত হচ্ছে বলো? গুণফল 20x², 20x², রাইট? ঠিক আছে? ওকে, দেখো কি বলেছে? বর্গ কি বলছে? বর্গের সমষ্টি তাদের গুণফল অপেক্ষা 84 বেশি, তাই না? এখান থেকে দেখো কত বেশি? 21x² বেশি। ডিফারেন্স করো, তাই না? বর্গের সমষ্টি গুণফল অপেক্ষা কত বেশি? এখান থেকে 21x² বেশি। প্রশ্নতে বলেছে 84 বেশি। দেখো 21 দ্বারা ডাইরেক্ট কাট যাচ্ছে 4, তাই না? তাহলে x এর ভ্যালু কি হবে? √4, দ্যাট মিনস 2, রাইট?
তাহলে এক্স এর ভ্যালু বের হলো। আমাদের কি বের করতে হবে? কি বের করতে হবে বলো? সংখ্যা দুটির যোগফল কত, তাই না? সংখ্যা দুটির যোগফল কত? দেখো, একটি সংখ্যা 5x আর একটা 4x, তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 9x। তাহলে 9x এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? 9x এর ভ্যালু বের করতে হবে, তার মানে কত হবে? ভ্যালুটা বসিয়ে দাও, 18 হবে। বুঝতে পারলে? 18 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলছি, যখন গুণফল এবং বর্গের কথা বলবে তখন অনুপাত থেকে কাজ করবে না, সংখ্যা দুটিকে ধরে নেবে। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি অনুপাত কি বলেছে? 6:7। বর্গের কথা বলেছে, তাহলে কি করব? একটিকে ধরবো 6x আর একটিকে ধরবো 7x, তাই না? বর্গের কথা বললে আমরা অনুপাত থেকে কাজ করব না, তাই না? প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করলে প্রথমটির বর্গ কত হবে? 36x²। এর সঙ্গে যদি 10 যোগ করা হয়, ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। দ্বিতীয়টির বর্গ কত হবে? 49x²। এখান থেকে যদি 42 বিয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে এই প্রাপ্ত ফল দুটি সমান হয়। বুঝতে পারলে? প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করলে যে রেজাল্টটি পাওয়া যাবে, দ্বিতীয়টির বর্গের থেকে 42 বিয়োগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে, এটাই বলেছে, তাই না? তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বানিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এখানে 36 আছে আর এখানে 49 আছে, এটাকে এদিকে নিয়ে যাও। তাহলে কি হলো বলো? এখানে কি থাকবে? 49, এখানে 36, এদিকে নিয়ে গেলে কত থাকবে? 13x²। 13x²। এখানে 10 আছে, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে? 52। বুঝতে পারলে? তাহলে এটা তো কাট হলো, কত হলো? 4। x² এর ভ্যালু 4, x² এর ভ্যালু 4, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 2, তাই না? x এর ভ্যালু হবে 2। কি বের করতে বলেছে দেখো, সংখ্যা দুটি কি কি, তাই না? একটি সংখ্যা 6x আর একটি সংখ্যা 7x, তাই না? তাহলে 6x এর ভ্যালু বের করতে হবে। 6x ইকুয়াল টু কত হবে? x এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে 12, আর 7x এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কত হবে? 14। ক্লিয়ার হলো? 12 এবং 14 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? ঠিক আছে, প্রথমে অনুপাত বলেছে 4:6, তারপরে কত বলেছে? 5:6, তাই না? 5:6। এবার দেখো, বিদ্যালয়ে ছাত্র সংখ্যা চেঞ্জ হচ্ছে, তাই না? 200 জন ছাত্র বাড়ছে, তাহলে ছাত্রী সংখ্যা তো চেঞ্জ হবে না, তাই না? এখানে দেখলাম ছাত্রী সংখ্যা 6, এখানেও 6, তাহলে চেঞ্জ তো হয়নি, তাই না? চেঞ্জ হয়নি, তাহলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এবার ছাত্র কত চেঞ্জ হলো? 1 ইউনিট, তাই না? ছাত্র চেঞ্জ হয়েছে 1 ইউনিট, তার মানে 1 ইউনিটের ভ্যালু 200, তাই না? 200 জন ছাত্র বেড়েছে, এটা বলেছে না? এখানে কতজন বেড়েছে? 1 জন, তাহলে 1 ইউনিটের ভ্যালু 200। বুঝতে পারলে? বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা 6 ইউনিট, 6 ইউনিটের ভ্যালু বের করতে হবে, খুব ইজি, তাই না? কত হবে? 1200।
এগুলো তোমরা সকলেই পারবে, এই টাইপের কোশ্চেন আগেও করেছি, তাই না? বুঝতে পারলে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো টোটাল 504 জন ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, তাদের অনুপাত হলো 13:11, রাইট? তাহলে কতজন ছাত্র আছে কতজন ছাত্রী আছে আমরা বের করতে পারবো, তাই না? অনুপাত থেকে টোটাল কতজন আছে? 13 + 11, 24 জন আছে, তাই না? প্রশ্নতে কতজন আছে? 504 জন। তাহলে 24 ইউনিটের ভ্যালু হলো 504। 24 ইউনিটের ভ্যালু কত? 504। দেখো কত গুণ হচ্ছে, 24 দ্বিগুণে 48, তাহলে 2 4, তার মানে একবার যাবে আবার, 24 × 24, রাইট? তাহলে 13 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে হবে, কত হবে? 13 × 21, সেম টাইপের কোশ্চেন করেছিলাম, তাই না? 11 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 11 × 21। এবার দেখো 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে ছাত্রী সংখ্যা কত হবে? 3 বেড়ে যাবে, তাই তো? তাহলে ছাত্র সংখ্যা তো 13 × 21 থাকলো, তাই তো? ছাত্রী সংখ্যা কত হবে? 11 × 21 + 3। কিছু কাট গেলে কাট করে দাও, কিছু কাট গেলে কাট করে দাও। দেখো 3 দ্বারা কাট যাচ্ছে, তাই না? 3 × 7 = 21, এখানেও 3 × 7 = 21, ঠিক আছে? এবার দেখো, আই থিঙ্ক এটা করেছিলাম আমরা। এখানে দেখো 91 এখানে দেখো 77 + 1, এখানে কিন্তু 1 আছে, কাট হওয়া মানে কি এখানে 1 আছে, কমন নিয়ে কাট করেছো, তাই না? এটা ভুল করো না আবার। 77 + 1 কত হয়? 78, আরও কাট যাবে, আরও কাট যাবে, তাই না? কত দ্বারা কাট যাবে? 13 দ্বারা। 7 × 13 = 91, 6 × 13 = 78, তার মানে 7:6, 7:6 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথা না, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত হলো 2:3, ঠিক আছে? এবার দেখো ছাত্র ও ছাত্রী সংখ্যা 20% ও 10% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তো ক্যালকুলেশন ইজি করার জন্য এখানে একটি শূন্য লাগিয়ে দিলাম, এখানে একটি শূন্য লাগিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। আমরা রেশিওকে যে কোনো নাম্বার দ্বারা গুণ করতে পারি আমাদের সুবিধা মতো, তাই না? এবার দেখো প্রথমে ছাত্র সংখ্যা ছিল 20, তাই না? প্রথমে ছাত্র সংখ্যা ছিল 20, এবার কি বলেছে? 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 এর 20% বের করো, ঠিক আছে? 20 এর 20% বের করো, অথবা ডাইরেক্টও করতে পারো। 20% মানে কি? 20%কে যদি ফ্র্যাকশনে কনভার্ট করো এটা হবে 1/5। 20% বৃদ্ধির অর্থ কি? প্রথমে ছাত্র সংখ্যা যদি 5 ইউনিট হয় তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 থেকে 6 হয়েছে। বুঝতে পারলে? 5 থেকে 6 হয়েছে। তাহলে 20 এর 6/5 গুণ করে দাও, ঠিক আছে? নতুন ছাত্র সংখ্যা বের হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে? অথবা ডাইরেক্ট 20% বের করতে পারো,
কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট যদি 20% বের করো, 20-এর 20%, দেখো পার্সেন্টের সঙ্গে এই দুটা জিরো কাট হবে, তাহলে 2 গুণ 2 কত হচ্ছে 4। তাহলে এখন ছাত্র সংখ্যা 4 বৃদ্ধি পাবে, অর্থাৎ 24 হবে, তাই তো? ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, 10% বৃদ্ধি পাচ্ছে ছাত্রী সংখ্যা। 30-এর 10% বের করো, 30-এর 10%। ঠিক আছে, 10% মানে দেখো 0 0 তো কাট হলো, ঠিক আছে, পার্সেন্টের সঙ্গে 0 0 কাট হলো, তাই না? 3 গুণ 1 3 বৃদ্ধি পেল, বুঝতে পারলে? 3 বৃদ্ধি পেল, তাহলে কত হবে 33। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত হবে 24:33। 3 দ্বারা কাট করো, 3 অষ্টে 24, 3 11 33। ঠিক আছে, 8:11 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? ঠিক আছে, আয়ের অনুপাত বলেছে 5:8। এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। এবার দেখো, এর আয় বৃদ্ধি পাচ্ছে, তাই না? এর আয় বৃদ্ধি পাচ্ছে, বি এর আয়ের ব্যাপারে কিছু বলা হয়নি, তার মানে বি এর আয় সেম আছে, তাই না? বি এর আয় আগে ছিল 8 ইউনিট, এখনও 8 ইউনিটই থাকার কথা, কিন্তু এখানে কি আছে 4 ইউনিট, তাহলে দুটাকে সেম করতে হবে। সেম করার জন্য কি করব, এই রেশোটাকে 2 দ্বারা গুণ করব, তাই না? 2 দ্বারা গুণ করব, তাহলে দেখো এটা 8 হয়ে গেল, এবার সেম আছে। ওকে, তাহলে এটি 5, এটি হলো 10, তাই না? তাহলে কত বেড়েছে, রেশিও থেকে কত বেড়েছে? 5 ইউনিট বেড়েছে না? 5 থেকে 10 হলো, তার মানে 5 ইউনিট বেড়েছে। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু আমরা 25 লাখ বলতে পারি? 25 লাখ বলতে পারি, অবশ্যই বলতে পারি, তাই না? 5-এর কত গুণ? 5-এর 5 গুণ। কি বের করতে বলেছে? বলেছে বি কোম্পানির আয় কত। বি কোম্পানির আয় কত? 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 8-এর 5 গুণ, তার মানে 40 লাখ। বি কোম্পানির আয় কত? 40 লাখ। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, দেখো এটাকে প্রথমে অঙ্ক ভাববে না, তোমার নিজের একটি প্রবলেম এটা ভাববে। ঠিক আছে, তোমার কাছে 1 টাকা এবং 25 পয়সার কয়েন আছে। ঠিক আছে, 1 টাকা এবং 25 পয়সার কয়েন মোট 30টি আছে। ঠিক আছে, তাদের মূল্যের অনুপাত বলেছে 2:1। এবার মূল্যের অনুপাতটা মানে কি? মূল্যের অনুপাত হলো 1 টাকা মোট যদি 2 টাকা থাকে, ঠিক আছে, 1 টাকা মোট যদি 2 টাকা থাকে, তাহলে 25 পয়সা আছে 1 টাকা। 2:1 বলেছে না, বুঝতে পারলে? এটা হলো অ্যামাউন্টের রেশিওটা আছে। 1 টাকা যদি মোট 2 টাকা থাকে, তাহলে 25 পয়সা মোট 1 টাকা আছে। ক্লিয়ার? এবার দেখো, এখান থেকে তুমি নাম্বার অফ কয়েন বের করতে পারবে? অবশ্যই পারবে। 1 টাকার কয়েন টোটাল কত আছে? 2 টাকা আছে। তাহলে তোমার কাছে কয়টি কয়েন আছে? 2টি কয়েন আছে, তাই না? 2টি কয়েন মিলে তো 2 টাকা হবে, 2টি 1 টাকার কয়েন আছে।
বুঝতে পারলে? 25 পয়সা, 25 পয়সার কয়েন আছে, টোটাল কত আছে? 1 টাকা আছে। তাহলে কটি কয়েন আছে? চারটি কয়েন আছে, তাই না? 4টি কয়েন আছে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো রেশিও নিলে এখান থেকে টোটাল কত আছে, এটাকে আরও ছোটো করতে পারো। টোটাল কত আছে? টোটাল আছে 6টি কয়েন। টোটাল কটি কয়েন আছে? 6টি কয়েন। ঠিক আছে, 6টি কয়েন। আর প্রশ্ন তো বলেছে 30টি কয়েন আছে, তাহলে এই 6 ইউনিটের ভ্যালু হলো 30। 6 ইউনিটের ভ্যালু হলো 30। 6-এর কত গুণ? 6-এর 5 গুণ। ঠিক আছে, 6-এর 5 গুণ। কী বের করতে বলেছে? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? কটি আছে? 2টি আছে, তাই না? 2টি আছে, তাহলে 5 গুণ করে দাও, তার মানে 10টি। 1 টাকার মুদ্রার সংখ্যা কটি আছে? 10টি আছে। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে যদি অঙ্ক মনে করো তাহলে ভুল করবে, তোমার নিজের প্রবলেম মনে করো তাহলে দেখবে খুব ইজি হবে, খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, দেখো 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, এটা তোমার কাছে আছে, ধরে নাও তোমার কাছে আছে, এবং 25 পয়সার কয়েন আছে। ঠিক আছে, ওকে। টোটাল কত আছে? 180 টাকা আছে। ওকে, তাদের সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। ঠিক আছে, সংখ্যার অনুপাতটা দেওয়া আছে, কত আছে? 2:3:4। 2:3:4। তার মানে 1 টাকার কয়েন 2টি আছে, 50 পয়সার কয়েন 3টি আছে, 25 পয়সার কয়েন 4টি আছে, তাই না? এবার দেখো এখান থেকে অ্যামাউন্টটা বলতে পারবে, তাই না? 1 টাকার কয়েন 2টি আছে, তার মানে 2 টাকা আছে, তাই না? 50 পয়সার কয়েন 3টি আছে, তার মানে 1.5 টাকা আছে। তোমার কাছে 50 পয়সার কয়েন 3টি আছে, তার মানে কি? 1.5 টাকা আছে। ওকে, 25 পয়সার কয়েন 4টি আছে, তার মানে কি? 1 টাকা আছে তোমার কাছে, 4টি 25 পয়সার কয়েন আছে। 25 + 25 50 পয়সা, তারপরে প্লাস 25 75 পয়সা, প্লাস 25 100 পয়সা। 100 পয়সা মানে কত? 1 টাকা, তাই না? ছোট বাচ্চারাও তো বলে দেবে এটা, তাই না? তাই বলছি নিজের প্রবলেম ভাবে, এটাকে অঙ্ক ভাববে না। ওকে, তাহলে দেখো তোমার কাছে কত টাকা আছে? 2 + 1.5 3.5, 3.5 + 1 কত হলো? 4.5। তাহলে 4.5 ইউনিটের ভ্যালু জানা আছে, তাই না? কত বলেছে ওরা? 180 টাকা আছে টোটাল, তাই না? 180 টাকা আছে, তাহলে 4.5 ইউনিটের ভ্যালু হলো 180। ঠিক আছে, এবার দেখো 45-এর 4 গুণ মানে হয় 180, কিন্তু এটা 45 আছে, দশমিক আছে, তাই না? এবার দশমিকে ওঠানোর জন্য আমাদের আবার 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 40 গুণ মানে হবে 180। ঠিক আছে, বুঝতে পারলে? কি বের করতে বলেছে? 50 পয়সার সংখ্যা কত, তাই না? 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সার সংখ্যা হলো 3 ইউনিট। 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই তো? 3 গুণ 40, 3 গুণ 40 120, 120। বুঝতে পারলে? ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট
102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, তোমার কাছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে এবং 10 পয়সার কয়েন আছে, তাই না? এদের সংখ্যার অনুপাতটা গিভেন আছে। কত আছে বলো? 3:4:10 3:4:10, তাই তো? এবার অ্যামাউন্টটা বের করো। 1 টাকার কয়েন 3টি আছে, তার মানে তোমার কাছে কত টাকা আছে? 1 টাকার কয়েন 3টি আছে, তার মানে তোমার কাছে 3 টাকা আছে বলতে পারি। ওকে, তারপরে দেখো 50 পয়সার কয়েন 4টি আছে, তাহলে তোমার কাছে 2 টাকা আছে, তাই তো? 10 পয়সার কয়েন 10টি আছে, তাহলে তোমার কাছে 1 টাকা আছে, বুঝতে পারলে? টোটাল কত আছে তোমার কাছে? টোটাল কত আছে? 3 + 2 5, 5 + 1 6, টোটাল আছে 6 ইউনিট। প্রশ্নতে কত বলেছে? প্রশ্নতে বলেছে 102 টাকা, তাহলে এই 6 ইউনিটের ভ্যালু হলো 102। 6 ইউনিটের ভ্যালু কত? 102। 6-এর কত গুণ? 6-এর 17 গুণ। কি বের করতে বলেছে? দেখো কি বের করতে বলেছে? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা হলো 10 ইউনিট, তাই না? 10 পয়সার সংখ্যা কত? 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিটের ভ্যালুটা আমাকে বের করতে হবে। 17 দ্বারা গুণ করো, তাহলে 170 হবে অ্যান্সার। এর থেকে ইজি কোশ্চেন হতে পারে? বলো, হতে পারে না, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অত জটিলভাবে ভাববে না, একদম ইজিলি ভাববে যে এটা তোমার নিজের প্রবলেম, কোনো ম্যাথ নয়। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, দেখো তোমার কাছে 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন আছে। 25 পয়সার কয়েন আছে, ঠিক আছে? মোট 378টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাতটা গিভেন আছে। মূল্যের অনুপাত কত? 13:11:7। 13:11:7, ঠিক আছে? তাহলে নাম্বার অফ কয়েনটা বের করতে হবে, কয়েনের রেশিওটা বের করতে হবে। কেন কয়েনের রেশিও বের করতে হবে? কারণ যে কন্ডিশনটা গিভেন আছে সেটা দেখো, 378টি মুদ্রা আছে এটা বলেছে, এটাকে কাজে লাগাতে হবে, তাই না? এবার দেখো 1 টাকার কয়েন 13টি আছে, তার মানে 1 টাকার কয়েন 13 টাকা আছে, তার মানে 13টি কয়েন আছে। 50 পয়সার কয়েন 11 টাকা আছে, তাহলে 22টি কয়েন আছে বলতে পারি, তাই না? দ্বিগুণ কয়েন থাকবে 11 টাকা হতে গেলে, বুঝতে পারলে? তাহলে এখানে 13টি কয়েন আছে, এটি কটা আছে? 22টি। 25 পয়সা কয়েন 60 টাকা আছে, 1 টাকা মানে 4টি কয়েন, তাহলে 60 টাকা মানে 28টি কয়েন হবে। দেখো এখানে ক্লিয়ার হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে। 1 টাকার কয়েন 13 টাকা আছে, তাহলে 13টি কয়েন আছে বলতে পারি। 50 পয়সার কয়েন 11 টাকা আছে, 1 টাকা মানে 2টি কয়েন, তাহলে 11 টাকা মানে 22টি কয়েন হবে। 25 পয়সার কয়েন 60টি আছে, 1 টাকা মানে 4টি কয়েন, 60 টাকা মানে 28টি কয়েন, তাই না? ক্লিয়ার হয়েছে? ওকে, টোটাল কয়েন রেশিও থেকে দেখো 13 + 22, আগে এই দুটোকে যোগ করো, কত হবে? 50। 50 + 13 63, তাই না? তাহলে টোটাল কয়েন আছে 63। টোটাল কয়েন কত আছে? 63। প্রশ্নতে কত বলেছে? 378, তাই না? 378 কত গুণ দেখতে পাচ্ছ? 6 গুণ, তাই না? 6 গুণ। কি বের করতে বলেছে ভালো করে দেখো,
50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? অর্থাৎ 22 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 6 দ্বারা গুণ করো, ঠিক আছে। 6 গুণ 20 কত হলো? 120। 6 গুণ 2 কত হলো? 12। তাহলে 120 আর 12 132, ঠিক আছে। তাহলে কটি আছে? 132টি আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আজকের পরে কয়েন রিলেটেড প্রবলেমে কোনো প্রবলেম হবে না, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সমআয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের নতুন অনুপাত কত? দেখো, দুটি সমআয়তন পাত্রে বলেছে, তাই না? সমআয়তন পাত্র বলেছে। প্রথম পাত্রের 1/2 অংশ দুধ দ্বারা পূর্ণ আছে এবং দ্বিতীয় পাত্রের 1/3 অংশ দুধ দ্বারা পূর্ণ আছে। এর অর্থ কি? এর অর্থ হলো প্রথম পাত্রের আয়তন যদি 2 ইউনিট হয়, ঠিক আছে, তার 1 ইউনিট দুধ দ্বারা পূর্ণ আছে। দ্বিতীয় পাত্রের আয়তন যদি 3 ইউনিট হয়, তার 1 ইউনিট দুধ দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে। কিন্তু সমআয়তন পাত্র বলেছে, তাহলে দুটার আয়তন তো সেম হওয়া উচিত। সেম আছে? সেম নেই। তাহলে সেম করতে হবে। কি করে করব? দেখো, 2 আর 3-এর লসাগু নাও 6 হবে। তাহলে এটাকে 6 বানাতে হবে, এটাকে 6 বানাতে হবে। 6 বানানোর জন্য এটাকে 3 দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? উপরেও 3 দ্বারা গুণ করতে হবে। এখানে 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। কোনো অসুবিধা থাকার কথা না, তাই না? তাহলে প্রথম পাত্রে মিল্ক এবং ওয়াটারের রেশিওটা কি হবে বলো? দেখো, মিল্ক আছে 3 ইউনিট, তাই না? মিল্ক আছে 3 ইউনিট, আর বাকিটা কি আছে? ওয়াটার। বাকিটা আছে জল, তাই তো? বাকিটা জল আছে। দেখো, 6 ইউনিটের মধ্যে 3 ইউনিট দুধ আছে, তাহলে আরও 3 ইউনিট জল আছে। বাকিটা জল বলেছে না? এখানে দেখো, 6 ইউনিটের মধ্যে 2 ইউনিট দুধ আছে, 2 ইউনিট দুধ আছে, তাহলে বাকিটা জল আছে। বাকি কত? বাকি 4 ইউনিট। কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে। এবার এই দুটো মিক্সচারকে যখন মিক্স করা হবে, তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে এবং ওয়াটারের পরিমাণও বেড়ে যাবে, জলের পরিমাণটাও বেড়ে যাবে, তাই না? তো দুধের সঙ্গে দুধ যোগ করে দাও, কত হবে? 5 ইউনিট। ওয়াটারের সঙ্গে ওয়াটার যোগ করে দাও, কত হবে? 7 ইউনিট। বোঝা গেল? তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 5:7, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? ঠিক আছে, আগে চাল ও গমের দামের অনুপাত ছিল 5:2, ঠিক আছে। বর্তমানে কি হয়েছে? চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। 2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়ার অর্থ কি? আগে চালের দাম যদি 2 ইউনিট হয়, আগে চালের দাম যদি 2 টাকা হয়, এখন চালের দাম 5 টাকা। বুঝতে পারলে? তাহলে এখনকার চালের দামটা বের করতে হবে। আগের চালের দাম কত? 5 টাকা। তাহলে এখনকার দামটা কত? কত অনুপাতে বৃদ্ধি পেয়েছে? 2:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি আছে? এটা আগের দাম আছে। তাহলে এখানে
নিচে আগের দামটাকে লিখবে। বুঝতে পারলে? আগের দাম 2 ইউনিট, এখন দাম কত? 5 ইউনিট। ঠিক আছে, তাহলে 5-এর যদি আমরা 5/2 গুণ করি তাহলে বর্তমান দামটা বের হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে বর্তমান দাম হবে 25/2। ক্লিয়ার হয়েছে? ওকে, এটা কত বৃদ্ধি পেয়েছে? গমের দাম 3:5 অনুপাতে, তাই না? তাহলে আগে দাম ছিল 3 টাকা, এখন দাম হয়েছে 5 টাকা। তাহলে কত হারে বৃদ্ধি পেয়েছে? 3 থেকে 5 হয়েছে। তাহলে 5/3 দ্বারা গুণ করবে। ঠিক আছে, এটা আগের দাম, এটাও আগের দাম। ঠিক আছে, তাহলে গুণ করো 10 আর এখানে 3, অনুপাত নিয়ে নাও। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 5 25। ওকে, কত হবে? 15 গুণ করো 4। কি করলাম? এদের লসাগু দ্বারা রেশিওটাকে গুণ করলাম, তাহলে ফ্র্যাকশনে থাকবে না। অনেকগুলো করেছি এই টাইপের প্রবলেম, তাই না? 15:4 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এখানে অনেকের অসুবিধা হতে পারে, দেখো কি বলেছে? 2:5 অনুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ আগে দাম যদি 2 টাকা হয়, এখন দাম 5 টাকা। বুঝতে পারলে? আগে দাম যদি 2 টাকা হয়, এখন দাম 5 টাকা, কিন্তু আগের দাম কত? 5 টাকা। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে 5 দ্বারা গুণ করবে। 2 থেকে 5 হচ্ছে, তাহলে 5-এর মধ্যে কত হচ্ছে? 5 দ্বারা গুণ করলে তাহলে এটা বের হয়ে গেল, বর্তমান দামটা বের হয়ে গেল। ক্লিয়ার? কোনো অসুবিধা থাকার কথা না। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। তাদের আয় এ বছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এ বছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত? খুব ইজি, সেম টাইপের কোশ্চেন, তাই না? তাহলে আগের বছর আয়ের অনুপাত হলো 2:3। এবছর এর আয় 2:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগের বছর আয় যদি 2 টাকা হয়, এবছর আয় 5 টাকা। আগের বছর আয় কত? 2 টাকা, তাহলে এবছর আয় কত হবে? 5 টাকা। অথবা তোমরা এভাবে করতে পারো, 5/2 দ্বারা গুণ করতে পারো। আগের বছর আয় 2 টাকা, এই বছর আয় 5 টাকা, তাহলে 5/2 দ্বারা গুণ করলে। ঠিক আছে, দেখো 1:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। 1:3 অনুপাতে আগের আয় যদি 1 টাকা হয়, এখনের আয় 3 টাকা। ঠিক আছে, আগের আয় কত? আগের আয় 3 টাকা, তাহলে এখনের আয় বের করতে হবে। তার জন্য কি করব? কত দ্বারা গুণ করব বলো? আগের আয় যদি 1 টাকা হয়, এখনের আয় 3 টাকা। বুঝতে পারলে? তাহলে কত হবে এখনের আয়? 9 টাকা। রেশিও হলো 5:9। রেশিও বের করতে বলেনি, তাই না? তাদের বর্তমান আয়ের মোট আয়টা গিভেন আছে, তাই না? দেখো মোট আয় কত আছে? 14। তাহলে এই 14 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 28,000। আমি 28 কে লিখলাম, তাই না? কে মানে কত? 1000। তাহলে এটা কত হলো? 28,000। ক্লিয়ার? ওকে, কি বের করতে বলেছে দেখো তো? বি এর আয় কত? বি এর আয় হলো 9 ইউনিট। এখানে কত গুণ করেছিলে? 2 গুণ করেছিলে। এখানেও দ্বিগুণ করে দাও, তাহলে 18,000 হবে কার? বি এর আয়। 18,000 হলো বি এর আয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের নতুন অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত হলো 3:2।
ঠিক আছে। দ্বিতীয় পাত্রে এই অনুপাত হলো 7:3, 7:3। তৃতীয় পাত্রে এই অনুপাত হলো 11:4, ঠিক আছে, 11:4। ওকে, এবার দেখো 3:2 অনুপাত মানে কি? এর মানে হলো প্রথম পাত্রে যদি 3 ইউনিট দুধ থাকে তাহলে 2 ইউনিট জল আছে, তাই তো। তাহলে প্রথম পাত্রের আয়তন আমরা কত বলতে পারি? 3 + 2 অর্থাৎ 5 ইউনিট, তাই না? যতটা মিশ্রণ থাকবে সেটাই তার আয়তন, কারণ খালি আছে এটা তো বলেনি, তাই না? তার মানে সম্পূর্ণ আছে, পাত্রটি সম্পূর্ণ আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, সেমভাবে দ্বিতীয় পাত্রের আয়তন বের করো। 7 + 3 10 ইউনিট। তৃতীয় পাত্রের আয়তন 11 + 4, তার মানে 15 ইউনিট। ক্লিয়ার হয়েছে? কিন্তু দেখো প্রথমেই কি বলেছে? 3টি সমান মাপের গ্লাসে। তাহলে 3টি সমান মাপের গ্লাসে অর্থাৎ গ্লাস 3টির আয়তন তো সেম হবে, কিন্তু এখানে তো সেম নেই। তাহলে কি করতে হবে? সেম করতে হবে। তার জন্য আমরা কি করব? আমরা 5, 10 এবং 15কে সমান করতে চাই। তাহলে এদের লসাগু নেব। লসাগু কত হবে? লসাগু হবে 30, তাই না? লসাগু হবে 30। তাহলে এটাকে আমরা 30 বানানোর জন্য কি করব? 6 দ্বারা গুণ করব। এটাকে কি করব? 3 দ্বারা গুণ করব। আর এটাকে কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে নতুন রেশিওটা কত হবে 6 দ্বারা গুণ করলে? বলো, 18:12। তারপর এটা কত হবে? বলো, 21:9। তারপরে কত হবে? 2 দ্বারা গুণ করেছো, 22:8। প্রথমে এই দুটাকে গুণ করো, কত হবে? 40। 40 + 21 কত হবে? 61। ঠিক আছে। এবার কেন গুণ, কেন যোগ করলাম? যোগ করেছি, গুণ করেছি বলে না, যোগ করেছি। ওকে, 40 + 21 তার মানে 61। কেন যোগ করলাম? কারণ এই 3টি পাত্রের মিশ্রণকে নতুন একটি পাত্রে ঢালা হলো। তাহলে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে এটা বের করতে বলেছে। তাহলে দুধের পরিমাণটা বের করলাম, ঠিক আছে, এবং জলের পরিমাণটাকে বের করি। 12 + 8 20, 20 + 9 কত হলো? 29। 61:29 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:2। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে সিরাপ আর জলের অনুপাত হলো 1:2। দ্বিতীয় পাত্রে এই অনুপাত হলো 2:3। তৃতীয় পাত্রে এই অনুপাত হলো 3:2। প্রথম পাত্রের আয়তন কত? প্রথম পাত্রের আয়তন 3 ইউনিট, দ্বিতীয় পাত্রের 5 ইউনিট, তৃতীয় পাত্রের 5 ইউনিট, তাই তো। কিন্তু তাদের আয়তনের অনুপাত কত? 1:2:3। আর এখানে কি আছে? 3:5:5। তাহলে কি করে সেম করব? এই আয়তনের সাথে কি করে সেম করব? দেখো, প্রথমে আমরা আয়তনটাকে সমান করব। সমান করার জন্য কি করব বলো? এদের নেব লসাগু। এদের লসাগু নিলে কত হবে? 15 হবে। তাহলে 15-র সাথে সমান করার জন্য কি করব? 5 দ্বারা গুণ করব। আর এটাকে 3 দ্বারা গুণ করব, এটাকে 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, এটা হলো সমান, তার মানে 1:1:1 হলো। এবার
আমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো রেশিও বানাতে পারবো। দেখো প্রথম গ্লাসের আয়তন কত বলেছে 1, তাহলে 1 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। দ্বিতীয় গ্লাসের আয়তন কত? দ্বিতীয় গ্লাসের আয়তন হলো 2, তাহলে 2 দ্বারা গুণ করে দাও। তৃতীয় গ্লাসের আয়তন 3, তাহলে 3 দ্বারা গুণ করে দাও। বুঝতে পারলে কি হলো? প্রথমে আমরা সমান করলাম, তারপরে যে অনুপাতটা দরকার সেটাকে দ্বারা গুণ করে দিলাম। এইবার অনুপাত নাও, পাত্রের আয়তনের অনুপাত নাও, দেখো বের হয়ে যাচ্ছে 1:2:3 বের হবে। দেখো এটা তো সব জায়গা থেকে কাট হয়ে যাচ্ছে, তাহলে এই অনুপাতটাই থাকে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এইবার এটাকে তুমি ফ্রেশ করে লিখতে পারো অথবা ডাইরেক্ট এখান থেকে সলভ করতে পারো, ঠিক আছে। আমি একটু ফ্রেশ করছি কারণ অনেকের না হলে অসুবিধা হবে। দেখো 5 দ্বারা গুণ করা হচ্ছে, তাই না? 5 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে কত হবে? 5:10। 6 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে কত হবে? 12:18। 12:18। তারপরে 9 দ্বারা গুণ করা হচ্ছে, শুধুমাত্র 3 দ্বারা গুণ করে দিও না, 9 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে কত হবে? 27:18। 27:18, ঠিক। এবার 3টি পাত্রের মিশ্রণে কি করা হচ্ছে? একটি পাত্রে ঢালা হচ্ছে, তাই না? তাহলে নতুন পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত হবে? যোগ করে দাও। 17:27 কত হবে? 17:27 কত হবে বলো? দেখো 34, 44, তাই না? 44:, এটা কত হবে? 36, 36 আর 10 46, তার মানে 22:23 হবে অনুপাত। 22:23 হবে অনুপাত। ক্লিয়ার হয়েছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? ঠিক আছে, প্রথমে বলেছে 7:2, তারপরে কত বলেছে? 7:11, রাইট? তাহলে প্রথমে মোট পরিমাণটা দেখি, 9 ইউনিট। এখানে মোট পরিমাণ কত? 18 ইউনিট। দেখো দুটাকে সমপরিমাণ নিতে বলেছে, সমপরিমাণ নিতে বলেছে, কিন্তু সমপরিমাণ আছে? নেই তো, তাহলে সমপরিমাণ করতে হবে, তাই না? কীভাবে করবো? 9 আর 2 এর লসাগু নেব, কত হবে? 18। 18-র সাথে সমান করব, তার জন্য কী করব? 2 দ্বারা গুণ করব, আর এটাকে কি করব? 1 দ্বারা গুণ করব, তাই না? 18ই তো আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অনুপাতটা কত হবে? দেখো 2 দ্বারা গুণ করলে 14:4, ঠিক আছে। এটাকে এইভাবে লিখতে হবে কোনো মানে নেই, তোমরা ডাইরেক্ট এখান থেকে সলভ করতে পারো। এখানে 14 হলো আর এখানে 7, তার মানে 21, যোগ করে দিলে 21। এখানে 4, এখানে 11, মানে 15, ডাইরেক্ট করতে পারো, তাই না? তো অনেকে বুঝতে পারে না, তার জন্য লিখছি 7:11। এখানে দেখো 21, এখানে কত? 15, ঠিক আছে। 3 দ্বারা কাট করো, 3 দ্বারা কাট করলে 7:5, তাহলে আমাদের অনুপাত কত হবে? 7:5, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? ঠিক আছে, এই সাপোজ আমাদের পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীকে দুখণ্ড করার চেষ্টা করছি, দেখো করলাম। তাহলে এই উপরের পার্টটিকে কি বলি? উত্তর গোলার্ধ, নিচের পার্টটিকে কি বলি? দক্ষিণ গোলার্ধ। তোমরা সকলেই খুব ভালো করে জানো, আমার চেয়ে তো ভালো করে জানোই, তাই না? তাহলে দেখো এই সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত বলেছে
1:9। সমগ্র পৃথিবীতে অনুপাতটা কত বলেছে? 1:9। ক্লিয়ার হলো? এবং এবং দক্ষিণ গোলার্ধে তার মানে এই নিচের পাটে অনুপাতটি বলেছে কত? সরি, এখানে অনুপাতটা হলো 1:3। এখনই ভুলে যেত। সমগ্র পৃথিবীতে অনুপাতটি হলো 1:3 এবং দক্ষিণ গোলার্ধে এই অনুপাত হলো 1:9। এবার তোমাদের কমন সেন্স কি বলে? এই সমগ্র পৃথিবীতে জল ও স্থলের মোট পরিমাণ কত? 4 ইউনিট। এবং দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের মোট পরিমাণ কত? 10 ইউনিট। এটা কি কখনো সম্ভব? সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ 4 ইউনিট, দক্ষিণ গোলার্ধে 10 ইউনিট, এটা সম্ভব? সম্ভব নয়, তাই না? তোমরা জানো এই নিচের পাটের যে আয়তন হবে উপরের পাটের আয়তন সেম হবে, তাই না? তাহলে এই সমগ্র পৃথিবীতে এই নিচের পাটের আয়তনের দ্বিগুণ আয়তন হবে। সমগ্র পৃথিবীর আয়তনটা নিচের পাটের আয়তনের দ্বিগুণ হবে, মানে দক্ষিণ গোলার্ধে যে আয়তন আছে তার দ্বিগুণ হবে, অথবা উত্তর গোলার্ধে যে আয়তন আছে তার দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে তো দ্বিগুণ তো নেই, আরও কম দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে দ্বিগুণ তো করতে হবে। কিভাবে করব? প্রথমে সমান করব, তাই না? সমান কি করে করব? 4 আর 10কে সমান কি করে করব? এদের নেব লসাগু। লসাগু কত হবে? লসাগু হবে 20। তাহলে 20-এর সাথে সমান করব। 4কে 20 করার জন্য 5 দ্বারা গুণ করব এবং 10কে 20 করার জন্য 2 দ্বারা গুণ করব। কিন্তু সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের পরিমাণের সাথে কি সমান হবে? না, সমান হবে না। দক্ষিণ গোলার্ধে যে পরিমাণটা হবে সমগ্র পৃথিবীতে তার দ্বিগুণ হবে, তাই না? বুঝতে পারলে? সমগ্র পৃথিবীর আয়তনটা তার দ্বিগুণ হবে। তাহলে এটাকে দ্বিগুণ আয়তন করতে হবে, তাই 2 দ্বারা গুণ করলাম, তাই না? আর এটা তো 1। ক্লিয়ার হয়েছে? এবার দেখো 2:1 অনুপাত আছে, বুঝতে পারলে? তাহলে দক্ষিণ গোলার্ধের আয়তন যদি 1 ইউনিট হয়, উত্তর গোলার্ধের আয়তন 2 ইউনিট। এবার দেখো হচ্ছে কি না। দেখো 40 গুণ 2 কত হচ্ছে? 80। এখানে দেখো, সরি ভুল করলাম, সরি, এখানে 20 গুণ 2 40, আর এখানে দেখো 20, তাই না? তাহলে 20-এর দ্বিগুণ হচ্ছে কি না? হচ্ছে। আচ্ছা, এবার দেখো উত্তর গোলার্ধের, সরি সমগ্র পৃথিবীতে, এটা কি লিখবো বলো? সমগ্র পৃথিবীতে অনুপাতটা কত হচ্ছে? 10 দ্বারা গুণ করেছি, তাহলে কত হবে? 10:30, তাই তো? এবং দক্ষিণ গোলার্ধে অনুপাতটা কত হবে? 2 দ্বারা গুণ করেছি, তাহলে কত হবে? 2:18। এবার দেখো সমগ্র পৃথিবীর জল থেকে যদি দক্ষিণ গোলার্ধের জল মাইনাস করে দেওয়া হয়, তাহলে উত্তর গোলার্ধের জল থাকবে বলতে পারি, তাই তো? সমগ্র পৃথিবীর জল থেকে যদি দক্ষিণ গোলার্ধের জল মাইনাস করে দেওয়া হয়, তাহলে উত্তর গোলার্ধের জল থাকবে, তাই তো? তাহলে মাইনাস করো 8। সেমভাবে এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে স্থল বের হয়ে যাবে, কত হবে? 12, রাইট? এই অনুপাতটা কত হবে? দেখো 4 দ্বারা কাট যাচ্ছে, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 2:3 হবে রেশিও। ক্লিয়ার হয়েছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? ঠিক আছে, এই প্রবলেমটিকে
ম্যাক্সিমাম স্টুডেন্ট সলভ করতে পারে, কিন্তু এমনভাবে সলভ করে তারা নিজেই বোঝে না কি করছে। ঠিক আছে, তার মানে মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়। কেউ একজন দেখিয়ে দিয়েছে প্যাটার্ন, এইভাবে করবা, ব্যাস ওভাবে সলভ করে। তাহলে প্রথমে বেসিক অ্যাপ্রোচটা দেখাই, তারপরে তোমরা যেভাবে সলভ করে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। শেষের লাইনটি দেখো কি বলেছে, কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায় খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। ঠিক আছে, কুকুর সাপোজ 1টি পদক্ষেপে d একক দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে 4টি পদক্ষেপে 4 গুণ যাবে, তাই না? ওকে, খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। খরগোশ 1টি পদক্ষেপে সাপোজ r একক দূরত্ব যায়, তাহলে 5টি পদক্ষেপে 5 গুণ দূরত্ব যাবে, তাই না? এই দূরত্ব কি সমান বলেছে না, তো সমান করে দাও। ঠিক আছে, তাহলে একটি কুকুরের 1টি পদক্ষেপের দৈর্ঘ্য এবং খরগোশের 1টি পদক্ষেপের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বলতে পারছি। কত হবে? 5/4, তাই না? কুকুরের 1টি পদক্ষেপের দৈর্ঘ্য 5 ইউনিট, খরগোশের 1টি পদক্ষেপের দৈর্ঘ্য 4 ইউনিট, তাই তো? প্রথমে দেখো কি বলেছে, কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সে সময়ে 6টি পদক্ষেপ ফেলে। ঠিক আছে, তাহলে দেখো কুকুরের 5টি পদক্ষেপ মানে কি? কুকুরের 5টি পদক্ষেপ মানে কত হবে? একটি পদক্ষেপ মানে 5 ইউনিট, তাহলে 5টি পদক্ষেপ মানে হবে 25 ইউনিট, তাই না? তাহলে 25 একক দূরত্ব যায় 5টি পদক্ষেপে। ঠিক আছে, এবং খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। ঠিক আছে, 6 আর কত হবে বলো? 24। ঠিক আছে, তাহলে দেখো যে সময়ে কুকুর 25 একক দূরত্ব যায় সে সময়ে খরগোশ 24 একক দূরত্ব যায়। সময়টা এখানে সেম না? সময়টা যদি সেম হয় তাহলে ডিস্টেন্স আর স্পিডের রেশিও কি হয়? সমান। ডিস্টেন্সের যা রেশিও হয় স্পিডের রেশিও সেটাই হয়। ডিস্টেন্সের রেশিও কত হলো? 25:24। ডিস্টেন্সের রেশিও, এটা ডিস্টেন্স ডি লিখছি, তুমি কুকুর ভাববে আবার। ডিস্টেন্সের রেশিও কত দেখতে পাচ্ছ? 25:24, 25:24। ঠিক আছে, এবং তাহলে স্পিডের রেশিওটা কি হবে? 25:24 হবে। কেন? কারণ টাইমটা এখানে সেম লাগছে, তাই না? টাইম সেম লাগছে। টাইম যদি সেম লাগে তাহলে ডিস্টেন্সে যা রেশিও হয় স্পিডের রেশিও সেটাই হয়, তাই না? টাইম স্পিড ডিস্টেন্সে তোমাদের করিয়েছিলাম। ওকে, ঠিক আছে, তো এটা গেল লেংদি অ্যাপ্রোচ, মানে তোমরা যদি বুঝতে চাও তাহলে এই অ্যাপ্রোচ ঠিক আছে। এবার তোমাদের যে শর্ট অ্যাপ্রোচ, তাই না? শর্ট অ্যাপ্রোচ তোমরা নিজেরাই এখান থেকেই বুঝতে পারছো কি অ্যাপ্রোচ হতে পারে, তাই না? দেখো এটা নোট ডাউন করে নিয়েছো? দেখো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা না বুঝে করো তখন মুশকিল হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে দেখো বলেছে যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সে সময় 6টি পদক্ষেপ ফেলে। তাহলে 5 আর 6কে তুমি এখানে লিখলে, ঠিক আছে, লিখলে। তারপরে বলেছে কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায় খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। ঠিক আছে, তাহলে 4 এবং 5কে লিখলে এখানে, দেখো ঠিক আছে, যেটা বলেছে লিখে দিলে। এবার স্পিডের রেশিওটা পেয়ে যাবে কি করে?
এটা আর এটাকে গুণ করো এবং এটা আর এটাকে গুণ করো। এটা গুণ করলে কত হবে বলো? এটা গুণ করলে 25, তাই না? এটা গুণ করো, কত হবে? 24। তাহলে 25:24 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অপশন নাম্বার এ না, সরি, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হলো শর্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি মুখস্থ বিদ্যা, তাই না? হচ্ছে মুখস্থ বিদ্যা, ঠিক আছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? ঠিক আছে, দেখো জিঙ্ক ও তামার অনুপাত প্রথমে কত? 5:3। তারপরে কি করা হলো? তামা মেশানো হলো, তাই না? তামা মেশানোর ফলে অনুপাতটি হলো 3:5। অনুপাতটি কত হলো? 3:5, ঠিক আছে? এবার দেখো এটা কি জিঙ্ক এবং তামার রেশিও, তাই না? জিঙ্ক এবং তামার রেশিও। আচ্ছা, কি মেশানো হয়েছে? তামা মেশানো হয়েছে, তাই তো? তামা মেশানো হয়েছে, তাহলে জিঙ্ক তো সেম থাকবে। এখানে আছে 5 ইউনিট, এখানে আছে 3 ইউনিট, সেম আছে? সেম তো নেই, তাহলে সেম করতে হবে। কি করে করব? এতে নেব লসাগু। লসাগু কত হবে? 15। তাহলে 15-এর সাথে সমান করব, তার জন্য এটাকে 3 দ্বারা গুণ করলাম আর এটাকে 5 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? তাহলে রেশিওটা কত হলো বলো? 3 দ্বারা গুণ করেছি, তাহলে 15:9, আর এখানে 15:25। তাহলে তামা কত ইউনিট মেলানো হয়েছে? 9 থেকে 25 হলো, অর্থাৎ 16 ইউনিট মেলানো হয়েছে। এই 16 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। 16 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কি গিভেন আছে? 200 গ্রাম সংকর ধাতুতে কতটা সংকর ধাতু আছে? এখান থেকে দেখো 25 + 9, 24 ইউনিট সংকর ধাতু আছে, তাই না? তাহলে 24 ইউনিটের ভ্যালু হলো 200 গ্রাম। 200 গ্রাম ডাইরেক্ট কি কাট হচ্ছে? আর দ্বারা কাট হচ্ছে, তাই না? আর দ্বারা কোনো লাভ হবে? দেখো এভাবে না করে এটা করো, তার সুবিধা হবে। কত দ্বারা কাট যাচ্ছে বুঝতে পারছি না। দেখো কত আছে? 24 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। 24 ইউনিটের ভ্যালুটা হলো 200, তাই না? 24 ইউনিটের ভ্যালুটা হলো 200 গ্রাম। আমাদের বের করতে হবে 16 ইউনিটের ভ্যালু, ইন্টু 16 করে দিলাম, বুঝতে পারলে? ইন্টু 16 করে দিলাম। এবার দেখো 8 দুগুণে 16, 3 অষ্টে 24, তাহলে কত হচ্ছে? 400/3, 400/3 গ্রাম হচ্ছে, ঠিক আছে? এটাকে যদি সলভ করি তাহলে কত হবে? 3 × 39, তাহলে 1 শূন্য থাকে, আবার 3 তারিখে 9, ভাগশেষ থাকে 1, ডিভাইড করেছি 3 দ্বারা, তাহলে এত গ্রাম। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি পথ যাবে? ঠিক আছে, দেখো গতিবেগের অনুপাত বলেছে কার? বাস এবং অটো। কত বলেছে? 9:5, 9:5। এবার দেখো অটোটি 5 ঘন্টায় 75 কিমি যায়, তাই না? তাহলে অটোর স্পিডটা আমরা বের করতে পারবো। স্পিড মানে কি? 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়, তাই না? 5 ঘন্টায় 75 কিমি দূরত্ব যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে বলো? 75/5, তাই না? তাহলে 15 কিমি প্রতি ঘন্টা, তাই না? তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 15।
5-এর কত গুণ? 5-এর 3 গুণ। ঠিক আছে, তাহলে বাসের গতিবেগটা বের করি, কত হবে? মানে 27। বাসের গতিবেগ হলো 27, ঠিক আছে, কিন্তু গতিবেগ বের করতে বলেছে? নিশ্চয়ই না। কত কিমি পথ যাবে, 4 ঘন্টায় কত কিমি পথ যাবে, ঠিক আছে, এটা কি 1 ঘন্টায় 27 কিমি পথ যায়, তাই না? তাহলে বাসটি 4 ঘন্টায় কতটা পথ যাবে? 1 ঘন্টা 27 যায়, তাহলে 4 ঘন্টায় তা 4 গুণ যাবে, তার মানে 108 কিলোমিটার যাবে। ঠিক আছে, 108। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।